গল্প বলার দেশে আজকে যে গল্পটি পড়ব গল্পটির নাম নেড়ে। লেখক সৈয়দ মুস্তাফা আলী। পুজোর ছুটির পর কলকাতায় ফিরছিলুম। চাঁদপুর স্টেশনে আসবার আগেই জিনিসপত্র গোছাতে লাগলুম। সঙ্গে ছিল শুধু একটি বেতের বাক্স আর শতরঞ্চি জড়ানো বিছানা। যাদের সচল অচল অনেক লটবহর থাকে তাদের ট্রেন ছেড়ে জাহাজে উঠতে দেরি হয়। কাজেই আমার মতো স্থাবর অস্থাবর সম্পত্তিবিহীন ব্যক্তি ছুটে গিয়ে জাহাজ দখল করে বসে। এ অবশ্য আমি গান্ধী ক্লাসের যাত্রীদের কথা বলছি। চাঁদপুরে গাড়ি থামল, তাড়াতাড়ি নেমে পড়লুম। কুলি না ডেকে মোট ঘাড়ে করে ছুটে চললুম। বিস্তর যুদ্ধের পর জাহাজে উঠলুম। ভেবেছিলুম বেশ খালি পাবো, কিন্তু দেখলুম পৃথিবীতে একমাত্র হুঁশিয়ার লোক আমিই নই। অনেকেই আমার ঢের আগে এসে ভালো জায়গাগুলি দখল করে বসে আছেন। আরও দেখলুম আমার অপেক্ষাও অল্প লটবহর বিশিষ্ট বঙ্গ সন্তান আছেন। তাদের সম্পত্তির মধ্যে একখানা খবরের কাগজখানা বিছিয়ে হাতে মাথা দিয়ে শুয়ে আছেন। থাক, অনুতাপ করে লাভ নেই। বেশ কসরত করে সিঁড়ির পাশে জায়গা দখল করে বিছানা বিছিয়ে চিত হয়ে শুয়ে পড়লুম। তারপর জামার বোতাম খুলে ডান পাখানা সোজা করে বাঁ পা তার উপর তুলে নাচাতে শুরু করে বিজয় গর্ভে চারিদিকে তাকাতে লাগলুম। হঠাৎ মনে হলো বুহো তো তৈরি করা হয়নি। তাড়াতাড়ি উঠে বিছানায় একপাশে জুতা আর একপাশে বাক্স ও মাথার দিকটা রেলিংয়ের সঙ্গে ঠেকিয়ে রাখলুম। এইবার ঠিক হলো। আর কোনো সামন্ত যাত্রী রাজা আক্রমণ করতে পারবেন না। চৌহদ্দি ঠিক করে নিশ্চিন্ত মনে শুয়ে পড়ে বিজয় গর্ভে আবার ঠ্যাং নাচাতে শুরু করলুম। চারিদিকে তখন হৈ হৈ কাণ্ড, জায়গা দখল নিয়ে ঝগড়া, কুলির সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ। নানা প্রকারের চিৎকারে চারিদিক তখন বেশ সরগরম। জাহাজ ছাড়ে ছাড়ে। ভাবলুম যাক, একটু কবিত্ব করা যাক। অমনি, হে পদ্মা আমার, তোমায় আমায় দেখা। বাকিটা আর আওড়ানো হলো না। দেখি একটা ভদ্রলোক মরিয়া হইয়া সিঁড়ি দিয়া উঠতে চেষ্টা করছেন। পেছনে তার আব্রু অবগুণ্ঠিতা স্ত্রী কিছুতেই তাল সামলে তার সঙ্গে চলতে পারছেন না। ভদ্রলোকের সেদিকে দৃষ্টি নেই। এগিয়ে চলার আনন্দে তিনি তখন মশগুল। আনন্দ বললুম বটে, কিন্তু থার্ড ক্লাসের যাত্রী মাত্রেরই এই আনন্দের ভয়ে বুকের রক্ত হিম হয়ে যায়। যাক, শেষ পর্যন্ত তিনি উপরে উঠলেনই। বাঙালির ধৈর্য নেই, যুদ্ধ করতে পারে না, এ কথা ডাহা মিথ্যে। সেই ভদ্রলোককে দেখলে উপরোক্ত কুসংস্কার কারোরই থাকবে না। উপরে উঠেই তিনি চারিদিকে তাকাতে লাগলেন, কিন্তু স্থান নেই ক্ষুদ্র সে তরি, মেরো খোট্টা বাঙালিতে সব গেছে ভরি। ততক্ষণে তার স্ত্রী এসে পেছনে দাঁড়িয়েছেন। বাবু তখন পেছনে সিঁড়ির দিকে তাকিয়ে হঠাৎ চমকে উঠলেন। বুঝতে পারলুম কুলি চম্পট। বললুম, কি মশাই, কি হয়েছে? ভদ্রলোকটি কাঁদো কাঁদো হয়ে বললেন, কুলি? কুলি কোথায় গেল? এই। আমি বললুম, নম্বর মনে আছে? আমার কথায় কান্না দিয়ে বলতে লাগলেন, তাই তো, কুলি কোথায় গেল? বাক্স টাক্স সব নিয়ে। গয়নার বাক্স, হায় হায়। গয়নার বাক্সর কথা মনে হতেই তার শোক দ্বিগুণ হয়ে উঠল। আমি বিরক্ত হয়ে বললুম, নম্বর কত ছাই বলুন না। তাই তো নম্বর। হ্যাঁ, নম্বর এই, তাই তো, ভুলে গিয়েছি। বেশ করেছেন। এইবার তার স্ত্রীর গলা থেকে গড়গড় করে একটা আওয়াজ বেরোলো, কিন্তু সেটা কি কোনো ভাষা না শুধু আওয়াজ তা বোঝা গেল না। ভদ্রলোকটি তাড়াতাড়ি সেই দিকে ঝুঁকে বললেন, কি কি মনে আছে? আবার একটু গড়গড়। তারপর শুনতে পেলুম 11। আমি আর অপেক্ষা না করে এক পাটি জুতো পায়ে ঢুকিয়ে অন্যটা ঢুকাতে ঢুকাতে ছুটে চললুম।
ফিতে বাঁধা ছিল না বলে ডান পায়ের জুতোর নিচে ফিতে আটকে যাওয়ায় দড়াম করে সিঁড়ির ওপর মুখ থুবড়ে পড়লুম। জুতোর উপর ভীষণ চটে গেলুম, কিন্তু মনকে সান্ত্বনা দিলুম, পরোপকার কি বিনা মেহনতে হয়? যা হোক, আবার উঠে ভিড় ঠেলে গাড়াহা নাম্বার কুলি চেঁচিয়ে চেঁচিয়ে চললুম। কিন্তু কোথায় গাড়াহা নাম্বার কুলি? প্রত্যেক কুলির নম্বর যদি খুঁজতে যাই তবে সে কাজটি আর সেদিন শেষ হবে না। কাজেই শুধু চেঁচিয়ে চললুম। নদীর পাড়ে উঠে চেঁচাতে একটা কুলি বললে, ক্যাঁ বাবু, কই চিল্লাতে হো? আমি বললুম, তুমি গাড়াহা কুলি? সে বলল, হ্যাঁ, ক্যাঁ চাহতে হো? আমি বললুম, জলদি চলো, बाबू का माल लेकर कोई इतना देरी करता है? से बोल, क्या चिल्लाते हो? मेरा पास तो इन साहिब का माल है, बाबू का माल ওহা রাখ ছোড়া। দেখলুম আগে একটি সাহেব যাচ্ছে আর বাবুর বাক্স নদীর পাড়ে গড়াগড়ি দিচ্ছে। আমি বললুম, চলো মাল লেকার, জ্যাদা পয়সা দেগা। কুলি কোনো কথা না বলে চলে গেল। ভারী মুশকিলে পড়লুম, কি করা যায়? পাশে কোনো কুলিও নেই। জাহাজও তখন ছাড়বার জন্য ফোঁস করছে। কি আর করি? নিজেই বিছানা, ট্রাঙ্ক ঘাড়ে ও গয়নার বাক্স হাতে করে চললুম। খানিকটা যেতেই ঘাড় টনটন করতে লাগলো। মনে হলো কেন এই কুবুদ্ধি চেপেছিল। সিঁড়ির সামনে আসতেই বাবু তাড়াতাড়ি বাক্স ধরে বললেন, হা হা করেন কি? আপনি কেন কষ্ট করছেন? কুলি বেটারা, আমি এক্ষুনি স্টেশন মাস্টারের কাছে যাচ্ছি। পাজি বেটারা মাল নিয়ে শেষকালে ফেলে দেয়। আমি এক্ষুনি যাচ্ছি বলে তক্ষুনি ঝুপ করে আমার বিছানায় বসে পড়লেন। আমি শুধু না 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 বলে দাঁড়িয়ে রইলুম। ভালো করে তাকিয়ে দেখি ততক্ষণে ভদ্রলোক তার গিন্নি সমেত আমার বিছানায় জাঁকিয়ে বসেছেন। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, বসুন বসুন। এই তো একটুক্ষণ থাকতে হবে, কোনো রকমে চলে যাব। বিছানার একপাশে বসে পড়লুম। বাবুটি বললেন, কোথায় যাওয়া হবে? কলকাতা। সেখানে পড়েন বুঝি? প্রশ্ন এড়াবার জন্য শুধু মাথা নাড়লুম। তাতে হ্যাঁ না দুই বোঝালো। বাবু বললেন, না, আমার একটি ভাইপো কলকাতায় পড়ে, ছেলে মানুষ, গেল বছর মেট্রিক পাশ করে গিয়েছে, পড়াশোনায় বেশ ভালো। আপনার বাবা কি করেন? চাকরি। বেশ বেশ, আমিও সরকারি চাকরি করি, মাইনে নেহাত কম, কোনো রকমে কায়ক্লেশে চলে যায়। আমার যে ভাইপোটির কথা বললুম, তার বাবা ডেপুটি ম্যাজিস্ট্রেট, 600 টাকা পায়। তার বিয়ে হয়েছে ফেনীতে, তার শ্বশুর ইত্যাদি ইত্যাদি। আচ্ছা জ্বালায় পড়লুম, কি করা যায়? ফেরিওয়ালা যাচ্ছিল, একটা কাগজ নিয়ে মুখ ঢেকে পড়তে লাগলুম। বাবু বললেন, কি পড়ছেন? আমি শুধু মাথা নাড়লুম। তিনি বললেন, আনন্দবাজার। বলেই, দেখি কাগজখানা। ভাবলুম বাঁচা গেল, বাবু কাগজ পড়বেন। কিন্তু ভদ্রলোক প্রথম লাইন চেঁচিয়ে পড়েই আবার বক্তৃতা জুড়ে দিলেন। জগৎগুরু মহাত্মা গান্ধীর কারাবাস, আজ 225 দিন, তাহার বিদায়বাণী, খদ্দর পরিধান, ছুতমার্ক পরিহার। দেখলেন মশাই, দেখলেন? এই দুটো জিনিস বলে গেছেন, তাও হতভাগা দেশে কেউ করবে না। খদ্দর পড়লে কি দোষ রে বাবা? টেকেও তো বেশি, দামও কম। আমাকে তার কাপড়ের দিকে তাকিয়ে থাকতে দেখে লজ্জিত হয়ে বললেন, কি করব, ছাপোষা মানুষ, খদ্দর কিনে কুলিয়ে উঠতে পারিনে, আবার অফিসের সাহেব দেখলে চটে, বেটা যেন কসাই। সে কথা যাক, কিন্তু আমি ছোঁয়াছুঁই মানি নে, ওতে তো আর কোনো খরচ নেই, কেনই বা মানব? কেন মুচি মুসলমান কি মানুষ নয়? ওদের সঙ্গে বসে কেন খাবো না? খুব খাবো, আলবৎ খাবো। তারপর এদিকে ওদিকে তাকিয়ে স্ত্রীকে বললেন,
তাহলে জলখাবার? স্ত্রী তাড়াতাড়ি বাক্স খুলতে লাগলেন। ততক্ষণে তার ঘোমটা প্রায় 2.5 ইঞ্চি হ্রাসপ্রাপ্ত হয়েছে। একখানা প্লেটে হাঁড়ি থেকে বের করে সন্দেশ রাখতে লাগলেন। আমি তখন উঠবার বন্দোবস্ত করতে শুরু করেছি। বাবু তা দেখে বললেন, বসুন বসুন, জলখাবারটা এখানেই সেরে নিন। আমি মাথা চুলকাতে লাগলুম। তিনি থালাখানি গিন্নির হাত থেকে কেড়ে নিয়ে আমার দিকে একটু এগিয়ে খান বলে টপ করে একটি রসগোল্লা আমার মুখে ফেললেন। আমিও আস্তে আস্তে খেতে লাগলুম। তিনি অনর্গল বকে যেতে লাগলেন। খাওয়া শেষ হলে বললেন, আমাদের তো এসে পড়ল নেক্সট স্টেশন তারপাশা। আপনার তো কলকাতা পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। তা আপনি কোথায় উঠবেন? সোজা মেসে যাবেন বুঝি? আমি হুঁ বলে উঠে পড়লুম। প্রতিজ্ঞা করলুম তারপাশা স্টেশন না আসা পর্যন্ত আর ওমুখও হব না। দূর থেকে দেখলুম বাবু গিন্নির সঙ্গে খুব আলাপ জুড়ে দিয়েছেন। ঘণ্টাখানেক পরে তারপাশা দূরে দেখা গেল। ভাবলুম এইবার বাবুর খোঁজ নেই। গিয়ে দেখি তিনি তখন কাগজ পড়ছেন। আমাকে দেখে বললেন, এই যে তারপাশা। তারপর স্ত্রীর দিকে ফিরে বললেন, ওগো সব গুছিয়ে নাও। জাহাজ থামল। তিনি পাড়ের দিকে 0.5 ঘণ্টা ধরে তাকিয়েছিলেন। হঠাৎ একটি লোককে দেখে যুগপৎ হাত পা নেড়ে চেঁচাতে শুরু করলেন। লোকটি কিন্তু কিছু দেখতে পাচ্ছিল না। বাবু 2 হাত নেড়ে তার দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করতে লাগলেন। কুলি ডেকে মালগুলো তুলে দিয়ে আমিও সঙ্গে সঙ্গে নামলুম। পরের লোকটি তখন জাহাজে উঠেছে। বাবুটি পাড়ে নামতে যাবেন এমন সময় ফিরে বললেন, চিঠিপত্র লিখবেন, আপনার ঠিকানা? তাই তো, নামই জানা হলো না। আপনার নাম? আব্দুল রসুল। থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, কি? আব্দুল রসুল। তুমি মুসলমান? আমি বললুম, হ্যাঁ, কেন? ভদ্রলোক মুখ খিচিয়ে বললেন, কেন? কেন জাপটা মারলে? খাবার সময় বললে না কেন তুমি মুসলমান? উল্লুক! আমি অবাক হয়ে বললুম, আপনি যে বললেন জাত মানেন না। তিনি তেড়ে এসে আমার নাকের কাছে হাত নেড়ে বললেন, মানি নে, খুব মানি, আলবৎ মানি। 7 পুরুষ মেনে এসেছেন আর আমি মানি নে। আবার প্রাশ্চিত্যের ফেরে ফেললে, হতভাগা নেড়ে।